সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এইসব দিনরাত্রি উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বন্যার বাসা খুঁজে বের করতে বেশি ঝামেলা হয়নি। সুন্দর ছিমছাম 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, বসার ঘরে বেতের সোফা, দেয়ালে জল রং ছবি, মুগ্ধ হবার মতো সাজসজ্জা। নীলু মুগ্ধ হয়ে গেল। সুন্দর সাজিয়েছিস বন্যা। আমি সাজাইনি, ও সাজিয়েছে। এসব দিকে আমার ঝোঁক নেই। আর সব গেস্ট কোথায়? তোকে এবং তোর বরকে ছাড়া আর কাউকে বলিনি, তাও তুই এলি একলা। এটা ভালোই হলো। আমার বরের সঙ্গেও আমার ঝগড়া হয়েছে। ও সকালবেলা ঘর ছেড়ে চলে গেছে। এখন আমরা দুজনে মিলে গল্প করব। রাতে ভাত খেয়ে তারপর যাবি। ঝগড়াটা হয়েছে কি নিয়ে? রেগুলার ফিচার, পার্সোনালিটি ক্ল্যাশ। ও চায় আমার বাচ্চা কাচ্চা হোক, চাকরি ছেড়ে দিয়ে আমি ঘর সংসার করি। তুই বাচ্চা কাচ্চা চাস না? এখন চাই না। ও চাইলে আমাকে পেটে বাচ্চা ধরতে হবে নাকি? পুরুষদের কথা মতো আমরা সারা জীবন চলবো? আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? আমরা বানের জলে ভেসে এসেছি। তুই এত রেগে যাচ্ছিস কেন? রাখবো না কেন? নিশ্চয়ই রাখবো। মেয়ে হয়েছি বলে কি আমরা মানুষ না? বাদ দে এসব, তোর কথা বল। বরকে নিয়ে এলি না কেন? ওর কি যেন কাজ পড়েছে, টঙ্গী যেতে হবে। আর তুই সেটা বিশ্বাস করে বসে আছিস? তোকে বুঝ দেওয়ার জন্যে বলা। কাজ টাজ কিছুই না। স্ত্রীদের কারণে কিছু করবে না, এটা হচ্ছে পুরুষদের মটো। ওদের আমি হাড়ে হাড়ে চিনি। সমগ্র পুরুষ জাতিটার উপর তুই রেগে আছিস। তা আছি। তুই বস, চা বানিয়ে আনি। রাতে কি খাবি বল? রাতে কিছু খাবো না। একা একা এত দূর যেতে পারবো না। একা যেতে হবে না, আমি পৌঁছে দিয়ে আসবো। ভয় করবে না তোর? আমার এত ভয় টয় নেই। খুব সাহস তোর। হ্যাঁ, খুব। একজন পুরুষ যদি রাত 10টায় হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারে, তাহলে একজন মেয়েও পারবে। থাক, এত সাহস দেখানোর দরকার নেই। বাসায় ফিরতে ফিরতে নীলুর সন্ধ্যা হয়ে গেল। বন্যা সঙ্গে আসতে চেয়েছিল, নীলু রাজি হয়নি। বন্যার স্বামী জহুর সাহেব চলে এসেছেন ততক্ষণে। বন্যা তাকেই বলল, তুমি নীলুকে পৌঁছে দাও না, বেচারি একা একা যেতে ভয় পায়। একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে যাও। কি সর্বনাশের কথা! অচেনা পুরুষ মানুষের সঙ্গে সে বাসায় ফিরবে? নীলু আঁতকে উঠে বলেছে, কিছু লাগবে না, আমি চলে যেতে পারবো। ঠিক তো? হ্যাঁ ঠিক। ভয় পাবি না তো? না। নীলু ভয় পায়নি। তার মতো একা একা অনেক মেয়েই যাচ্ছে। তাছাড়া মাত্র সন্ধ্যা হয়েছে। বাসার কাছাকাছি এসে মনে হলো শফিক খুব রাগ করবে। শুধু শফিক না, তার শাশুড়িও রাগ করবেন। আর শাশুড়ির রাগ মানেই ভূমিকম্প। কি যে হবে কে জানে। কিন্তু আশ্চর্য, কেউ কিছু বলল না। সন্ধ্যা পার করে বাড়ি ফেরা যেন তেমন কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। শফিক বলল, তাড়াতাড়ি একটু গোছগাছ করে নাও নীলু, নাইট কোচে রাজশাহী যাবে। তোমার বোনের শরীর ভালো না। নীলু আতঙ্কিত স্বরে বলল, মারা গেছে? না না, চিঠি পড়ে দেখো। অবস্থা ভালো না, তবে বেঁচে আছেন। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রফিক তোমার সঙ্গে যাবে। টুনি? টুনি? টুনি থাকবে এখানেই, অসুবিধা হবে না, তুমি যাও। বিলু আপা বেঁচে আছে তো? বললাম না, ভালোই আছেন। চিঠিটা পড়ে দেখো, চিঠিতেই সব লেখা আছে। তেমন খারাপ হলে টেলিগ্রামই আসতো। আসতো না? শফিকের কথা সত্যি না। বিকাল 5টায় বিলুর মৃত্যু সংবাদ নিয়ে টেলিগ্রাম এসেছে। নীলুকে মৃত্যু সংবাদ দেয়া হবে কি না এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। শফিক খবরটা দিতেই চেয়েছিল। তার মতে খবর না দিলে সে বোনের সঙ্গে দেখা হবে এই আশা নিয়ে যাবে,
এবং যখন দেখবে বোন বেঁচে নেই তখন অনেক বড় শক পাবে। শফিকের যুক্তি অন্যদের ভালো লাগেনি। নীলু চলে যাবার পর শফিকের মনে হলো কাজটা ঠিক হলো না, তার সঙ্গে যাওয়া উচিত ছিল। সে চলে গেলে বিটা ফার্মাসিউটিক্যালসের সব কাজ আটকে থাকবে, এই ধারণাটা ঠিক না। কারো জন্যেই কিছু আটকে থাকে না। স্ত্রীর দুঃসময়ে স্বামী পাশে এসে না দাঁড়ানোটা দুঃখজনক। যে কোনো স্ত্রী এইটুকু তার স্বামীর কাছ থেকে আশা করতে পারে এবং আশা করা উচিত। মনোয়ারা রাতে খাবার সময় অপ্রাসঙ্গিকভাবে বললেন, বউটা বাড়ি না থাকায় বাড়িটা খালি খালি লাগছে, বড় খারাপ লাগছে বৌমার জন্যে। এটা তার কথার কথা নয়, তিনি ঠিকমতো খেতে পারলেন না। আধ খাওয়া প্লেট ঠেলে সরিয়ে উঠে পড়লেন। রাতে শোবার সময় হোসেন সাহেবকে বললেন, তোমার ছেলের এমনই কি রাজকার্য পড়ে গেছে যে বউটার সঙ্গে যেতে পারল না? যত অপদার্থ আমি পেটে ধরেছি, এই অপদার্থগুলির কপালে দুঃখ আছে। হোসেন সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন, তুমি শফিককে বললে না কেন সঙ্গে যেতে? কেন আমি বলবো? এটা সে নিজে কেন বুঝে না? 2টা পয়সা রোজগার করে সে কি ভেবেছে? সবার মাথা কিনে নিয়েছে, লাট সাহেব হয়ে গেছে। এয়ারপোর্টে সাব্বিরকে রিসিভ করবার জন্যে শারমিন একা এসেছে। রহমান সাহেবের সঙ্গে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি মত বদলালেন। তুমি একাই যাও মা, ড্রাইভারকে বলে দাও একটা ফুলের তোড়া নিয়ে আসতে, সাব্বির পছন্দ করবে। ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে শারমিনের লজ্জা করছিল। ফুলটুল নিয়ে আর কেউ আসেনি, সে একাই এসেছে। অনেকেই ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে। কি ভাবছে তারা মনে মনে কে জানে। 9টার সময় প্লেন আসার কথা, সেটা এলো 11টায়। কাস্টমস ছেড়ে বেরুতে বেরুতে সাব্বিরের 2টোর মতো বেজে গেল। সাব্বিরের স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। শীতের দেশ থেকে আসছে বলেই বোধহয় লালচে ভাব গালে। মাথা ভর্তি চুল এলোমেলো হয়ে আছে। তার আচার আচরণে একটা ছটফটে ভাব আছে। শারমিনকে স্বীকার করতেই হলো, সাব্বির অত্যন্ত সুপুরুষ। এরকম সুপুরুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। শারমিন হাসি মুখে বলল, এই নিন আপনার ফুল। ফুল? ফুল কি জন্যে? এতদিন পর দেশে ফিরেছেন তাই। সাব্বির ফুলের তোড়া হাতে নিয়ে বিরক্ত স্বরে বলল, আমার দেশের বাড়ি থেকে কেউ আসেনি, কাউকে তো দেখছি না। চিঠি দিয়েছি, টেলিগ্রাম করেছি, হোয়াট ইজ দিস? শারমিন কিছু বলল না। সাব্বিরের দেশের বাড়ির কারোর সঙ্গে তার পরিচয় নেই। দেশের বাড়িতে সাব্বিরের তেমন কেউ নেইও। এক চাচা আছেন যিনি তাকে পড়াশোনা করিয়েছেন, বড় এক বোন আছে। জামালপুরে তার সঙ্গে শারমিনের কয়েকবার দেখা হয়েছে। তিনি এয়ারপোর্টে আসেননি, এলে দেখা হতো। সাব্বির বলল, মা আসেননি? না, উনি ঢাকায় নেই। কোথায়? জামালপুরে মেয়ের কাছে আছেন। জামালপুরে কবে গেলেন? আমি তো কিছুই জানি না। গত মাসে গিয়েছেন। সাব্বির অত্যন্ত বিরক্ত হলো, মাথা ঝাঁকিয়ে বলল, তুমি দাঁড়াও তো এখানে, আমি খুঁজে দেখি, আছে হয়তো কেউ। এতদিন পর আসছি আর কেউ আসবে না? সাব্বির খুঁজতে গিয়ে আধ ঘন্টার মতো দেরি করল। ফিরে এলো মুখ কালো করে। কোথাও কাউকে পাওয়া গেল না। শারমিন বলল, চলুন যাওয়া যাক। কোথায় যাব? আমাদের বাসায়। আর কোথায়? না, প্রথমে যাব ঝিকাতলা। মা কোথায় আছেন খোঁজ নিয়ে আসি। সাব্বিরের মাকে পাওয়া গেল না। তার ছোট মামার কাছে জানা গেল তিনি জামালপুরে। ছোট মামা সাব্বিরের প্রসঙ্গে কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ করলেন না। সাব্বির বলল, আমি আসব, আপনি জানতেন না? জানতাম। আমি তো আশা করেছিলাম এয়ারপোর্টে আপনাকে দেখব। ছোট মামা মুখ কালো করে বলল, নিজের যন্ত্রণায় অস্থির। ছোট মেয়ের ডায়রিয়া, মহাখালী নিয়ে গিয়েছিলাম। তুই হাত মুখ ধুয়ে টুয়ে চাটা খা। সাব্বির সেসব কিছুই করল না, বিরক্ত মুখে বের হয়ে এলো।
শারমিন বলল, এবার কি যাবেন আমার সঙ্গে? যাব। তোমাদের ওখানে চা খেয়ে রওনা হব জামালপুর। জামালপুর যাবার সবচেয়ে ভালো বুদ্ধি কি? ট্রেনে করে যেতে পারেন। বাই রোডে যেতে চাইলে আমাদের একটা গাড়ি নিয়ে রওনা হতে পারেন। আজই যেতে হবে? আজই। আপনি এমন ছটফট করছেন কেন? কিছু ভালো লাগছে না। কেন? জানি না কেন। শারমিন খানিকক্ষণ চুপ থেকে বলল, বাংলাদেশ কেমন লাগছে? বাংলাদেশ দেখলাম কোথায়? রাস্তাঘাট তো দেখছেন, কত বড় বড় রাস্তা হয়েছে দেখেছেন? সাব্বির তার জবাব না দিয়ে মুখ গোমড়া করে বসে রইল। শারমিন বলল, আপনার শরীর ভালো তো? হ্যাঁ, ভালোই। কতদিন থাকবেন? বেশি দিন না, 1 সপ্তাহ। হঠাৎ এমন হুট করে চলে এলেন যে? আপনার তো কথা ছিল অগাস্ট মাসে আসার। এখানে কি যেন একটা ঝামেলা হচ্ছে, সেটা জানার জন্য এসেছি। কি ঝামেলা? সাব্বির বিরক্ত স্বরে বলল, $200 করে মাকে প্রতি মাসে পাঠাই। তার একার জন্যে যথেষ্ট টাকা। কিন্তু তারপরেও গত মাসে একটা চিঠি পেলাম যার থেকে ধারণা হয় যে তার টাকা পয়সার খুব টানাটানি। এর মানে কি? টাকাগুলি যাচ্ছে কোথায়? এটা জানার জন্য একেবারে আমেরিকা থেকে চলে এলেন? শুধু এটা না, মার শরীর খারাপ। মনে হয় ঠিকমতো চিকিৎসাও হচ্ছে না, সেটাও দেখব। রহমান সাহেব সাব্বিরকে জড়িয়ে ধরলেন। তাকে তিনি অত্যন্ত পছন্দ করেন। প্রথম যেদিন দেখেছিলেন সেদিনই তাকে ভালো লেগেছিল। সেই ভালো লাগা পরবর্তী 7 বছরে ক্রমেই বেড়েছে। তাদের প্রথম পরিচয় পর্বটি বেশ নাটকীয়। রহমান সাহেব সবে অফিসে এসে বসেছেন। তার সেক্রেটারি বলল, একটি ছেলে তার সঙ্গে দেখা করবার জন্যে ঘণ্টাখানেক ধরে বসে আছে। কি চাই? আমাকে বলছে না। রহমান সাহেব ছেলেটিকে আসতে বললেন। নিশ্চয়ই চাকরি প্রার্থী। প্রতিদিনই বেশ কিছু এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হয়। অত্যন্ত সুদর্শন একটি ছেলে ঢুকল এবং সে কোনো রকম ভনিতা না করে বলল, আমার নাম সাব্বির আহমেদ। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে MA পাশ করেছি। আপনি কি দয়া করে আমার মার্কশিটটা দেখবেন? কোনো চাকরির ব্যাপার? জি না, কোনো চাকরির ব্যাপার নয়। ব্যাপারটা কি? আপনি আগে দেখুন, তারপর বলবো। রহমান সাহেব দেখলেন। অনার্স এবং MA দুটিতে প্রথম শ্রেণী। আপনার তো চাকরি পাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হবার কথা নয়। না, আমার কোনো অসুবিধা নেই। আমি অন্য ব্যাপারে এসেছি। বলুন, শুনি। আমি আমেরিকান একটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ আইওয়াতে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি। সেখানে আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসে পড়াবো। সেই টাকায় PhD করব। কিন্তু মুশকিল হচ্ছে আমি অত্যন্ত দরিদ্র। আমার আত্মীয় স্বজনরাও দরিদ্র। আমেরিকায় যাবার জন্যে আমার 30,000 টাকার মতো দরকার। আপনি যাচ্ছেন এই টাকাটা আমি আপনাকে দিয়ে সাহায্য করি? ধার হিসেবে চাচ্ছি। এত লোক থাকতে আমার কাছে এসেছেন কেন? শুধু আপনার কাছে নয়, আরও অনেকের কাছেই গিয়েছি। আমি 21 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা লিস্ট করেছি। ঠিক করেছি এদের সবার কাছেই যাব। লিস্টটা দেখতে পারি? নিশ্চয়ই পারেন। সাব্বির লিস্ট বের করে দিল। আইওয়া স্টেট ইউনিভার্সিটির চিঠিটি সঙ্গে আছে? হ্যাঁ, আছে। রেজিস্ট্রারের চিঠি। রহমান সাহেব চিঠিটি মন দিয়ে পড়লেন। শান্ত স্বরে বললেন, ওরা I-20 পাঠিয়েছে? জি, পাঠিয়েছে। ভিসা হয়েছে? হ্যাঁ, হয়েছে। পাসপোর্টটা
দেখাতে পারেন? পারি। সাব্বির পাসপোর্ট বের করল। মাল্টিপল এন্ট্রি ভিসা। রহমান সাহেব গম্ভীর হয়ে বললেন, টিকিটের টাকা জোগাড় না করে ভিসা করেছেন? হ্যাঁ, করেছি, কারণ টাকার ব্যবস্থা হবেই। রহমান সাহেব শান্ত স্বরে বললেন, ক্যাশ দেব না চেক কেটে দেব? ক্যাশ হলে ভালো হয়। তিনি ক্যাশিয়ারকে ৪৫,০০০ টাকার ব্যবস্থা করতে বললেন। সাব্বির বিন্দুমাত্র উচ্ছ্বাস দেখালো না, যেন এটা তার প্রাপ্য। রহমান সাহেব তাকে বাড়তি কোনো ফেভার করছেন না। আমেরিকা যাবার আগে সে দেখা করতে পর্যন্ত এলো না। ৬ মাস পর US ডলারে সাব্বির টাকাটা শোধ করল। সেই সঙ্গে চমৎকার একটি চিঠিও এলো। বড়লোকদের প্রতি আমার এক ধরনের ঘৃণা আছে। সারা জীবন অত্যন্ত দরিদ্র ছিলাম বলেই হয়তো। এখন বুঝতে পারছি ধনী সম্প্রদায়ের মধ্যেও ভালো মানুষ আছেন। আপনার অনুগ্রহের কথা আমি মনে রাখব। টাকাটা পাঠানোর আগে আমি আপনাকে লিখিনি, কারণ আমি এক ধরনের হীনমন্যতায় ভুগছিলাম। আশা করি আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন। বিনীত, সাব্বির। ২ বছরের মাথায় সাব্বির দেশে এলো। রহমান সাহেবের জন্যে প্রচুর উপহার নিয়ে এলো। সাব্বিরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হলো তখন। PhD শেষ করে আবার সে দেশে এলো। শারমিনের সঙ্গে বিয়ের কথাবার্তা হলো সেই সময়। শারমিন তখন মাত্র কলেজে সেকেন্ড ইয়ারে উঠেছে। দুপুরের খাওয়া সারতে সারতে ২টো বেজে গেল। খাবার টেবিলে সাব্বির খুব গম্ভীর হয়ে রইল। রহমান সাহেব বললেন, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোন পরিকল্পনার কথা বলছেন? আমেরিকাতেই থাকবে না দেশে আসবে? দেশে আসব। আমেরিকায় থাকবো কেন? পোস্টডক শেষ করে ফিরব। এখানকার ইউনিভার্সিটিতে সহজেই আমার চাকরি হবার কথা। অনেকেই তো ফিরতে চায় না। আমি চাই। বিদেশের জন্য আমার কোনো মোহ নেই। শারমিন বলল, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আস্তে খান। দেরি হয়ে যাচ্ছে, জামালপুর যেতে হবে তো। আজ না গেলে হয় না? আমার হাতে বেশি সময় নেই, আজই যাব। বাসে করে চলে যাব। রহমান সাহেব বললেন, বাসে যেতে হবে না, ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। ৩টা সাড়ে ৩টার দিকে রওনা হলেই হবে। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। সাব্বিরকে বিশ্রামের ব্যাপারে খুব একটা আগ্রহী বলে মনে হলো না, যেন এই মুহূর্তে তার রওনা হওয়া দরকার। শারমিন বলল, আপনি কি সবসময় এমন ছটফট করেন? তা করি। এরকম ভাব করছেন যেন ২ মিনিটের মধ্যে আপনার গাড়ি ছেড়ে দিচ্ছে। আপনি আরাম করে বসুন তো, আমি চা এনে দিচ্ছি। শান্ত হয়ে চা খান। চা আনো, আমি বসছি শান্ত হয়ে। আর শুনেন সাব্বির ভাই, আপনি তো গাড়ি চালাতে জানেন, তাই না? জানি। কেন? আপনি আবার বাহাদুরি করে গাড়ি চালাতে যাবেন না। যা ছটফটে স্বভাব আপনার, অ্যাক্সিডেন্ট করবেন। সাব্বির হেসে ফেলল এবং পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, শারমিন, তুমিও চলো না আমার সঙ্গে, মা খুব খুশি হবে। শারমিন হকচকিয়ে গেল। গাড়ি যখন যাচ্ছে তখন তো অসুবিধা হবার কথা নয়। না না, আমি এখন যাব না। কেন? অসুবিধাটা কি? শারমিন কি বলবে ভেবে পেল না। সাব্বির বলল, গল্প করতে করতে যাব, তোমার ভালোই লাগবে। চট করে রেডি হওয়া যাবে না, তৈরি হতেও সময় লাগবে। বেশ তো, না হয় কাল সকালেই যাই, তৈরি হবার সময় পাবে। পাবে না? শারমিন বিব্রত স্বরে বলল, আমি এখন যাব না সাব্বির ভাই। কেন? আমার যেতে ইচ্ছা করছে না।
সাব্বিরকে দেখে মনে হলো তার আশাভঙ্গ হয়েছে, যেন সে ধরেই নিয়েছিল শারমিন যাবে। বিকেলে শারমিনের নিজেরও কেমন যেন নিঃসঙ্গ লাগতে লাগলো। মনে হলো গেলেই হতো। যার সঙ্গে সারা জীবন কাটানো হবে তার সঙ্গে বিয়ের আগে কিছু সময় কাটানোয় এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না, নাকি হতো? শারমিন বাগানে বেড়াতে গেল। মার্টি বড়ই গাছের নিচে গা এলিয়ে শুয়ে আছে, সারা গা কাদায় মাখামাখি। মার্টি, তোর কি অবস্থা? মার্টি শুয়ে রইল, ছুটে এলো না। ও শরীর ভালো নেই। শরীর ভালো থাকলে এভাবে শুয়ে থাকতে পারত না। ডাকা মাত্র ছুটে আসত। শারমিন তীক্ষ্ণ গলায় ডাকল, জয়নাল, জয়নাল। জয়নাল অল্প কিছুদিন হলো চাকরিতে যোগ দিয়েছে। তার আসল কাজ হচ্ছে মার্টির দেখাশোনা। একটি কুকুরকে দেখাশোনার কাজ তার কাছে খুব অপমানজনক বলে মনে হয়েছে বোধহয়, এবং সে কারণেই সে মার্টির ধারে কাছে থাকে না। আজও ছিল না। শারমিনের গলা শুনে ছুটে এলো। মার্টিকে গোসল করিয়েছিলে? জিয়াফা। ওর গায়ে তো ময়লা কেন? কাদার মধ্যে খালি গড়াগড়ি করে, কি করবো আফা? যাও, আবার ওকে পরিষ্কার করো। মার্টি, উঠে আয়। মার্টি উঠে এলো না, ঝিমুতে লাগলো। জয়নাল বলল, আর বাঁচবো না আফা। বুঝলে কি করে? লেজ নামা গেছে, দেন না, লেজ নামলে কুত্তা বাঁচে না। জয়নালকে খুব উল্লসিত বলে মনে হলো, যেন সে একটা সুসংবাদ দিচ্ছে। জয়নাল, জিয়াফা, কাল ভোরেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। জি আচ্ছা। খাওয়া দাওয়া করছে ঠিক মতো? জি করতাছে। রাতের খাবার কখন দেয়া হবে? সন্ধ্যাবেলা। আমাকে তখন খবর দেবে, আমি দেখব ঠিক মতো খাই কি না। শারমিনের অত্যন্ত মন খারাপ হয়ে গেল। মার্টি কি সত্যি সত্যি মারা যাবে? মৃত্যুর পর পশুরা কোথায় যায়? ওদেরও কি কোনো স্বর্গ নরক আছে? শারমিন দোতলায় উঠে এলো। বাড়ি এখন একেবারে খালি। বাবা গিয়েছেন মতিঝিল। কখন আসবেন কোনো ঠিক নেই। কি একটা মিটিং না কি আছে। এসব মিটিং শেষ হতে অনেক দেরি হয়। কোনো কোনো দিন ফিরতে রাত 1-1:30 বেজে যায়। আজও হয়তো হবে। শারমিন কিছুক্ষণ একা একা বারান্দায় বসে রইল। কেমন যেন ক্লান্ত লাগছে। সবচেয়ে বড় কথা, কিছুই করার নেই। লাইব্রেরি থেকে এক গাদা বই আনা হয়েছে, কোনোটাই পড়া হয়নি। মাঝে মাঝে এমন খারাপ সময় আসে, কোনো কিছুতেই মন বসে না। বেঁচে থাকা অর্থহীন মনে হয়। সন্ধ্যা হয়ে আসছে। মার্টিকে খাওয়াবার বোধ হয় সময় হয়েছে। শারমিন নিচে নেমে এলো এবং অবাক হয়ে দেখল রফিক বসে আছে। আরে, তুমি কখন এসেছ? প্রায় মিনিট 5। দেখলাম দরজা খোলা, আশেপাশে কেউ নেই, চুপচাপ বসে আছি। ভালো করেছ। এসো আমার সঙ্গে। কোথায়? মার্টি সাহেবকে ডিনার দেয়া হবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কুকুর খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এত শখ আমার নেই। তুমি খাইয়ে আসো, আমি বসছি এখানে। অসময়ে হঠাৎ কোত্থেকে এলে? রফিক গম্ভীর হয়ে বলল, এখানে আমার এক বন্ধুর বাসায় এসেছিলাম। তারপর ভাবলাম এসেছি যখন দেখা করে যাই। বাজে কথা বলবে না। এখানে তোমার কোনো বন্ধু নেই। তুমি আমার কাছে এসেছিলে, ঠিক কিনা বলো? রফিক কিছু বলল না। শারমিন বলল, চা খাবে? খাবো। চায়ের সঙ্গে আর কিছু? খাবো, তবে মিষ্টি না। আমি মিষ্টি খাই না। ঘরে তৈরি সন্দেশও না। তোমাকে রোগা লাগছে কেন রফিক? ভাবিকে নিয়ে রাজশাহী গিয়েছিলাম। 1 সপ্তাহ খুব ছোটাছুটি করেছি। ভাবির এক বোন মারা গেছে। একটা ছোট্ট ছেলে আছে তার। ছেলেটিকে নিয়ে এমন মুশকিলে পড়েছে সবাই। মুশকিল কেন?
কোথায় রাখবে, কার কাছে রাখবে, এত ছোট বাচ্চার দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। বলো কি? দ্যাটস আ ফ্যাক্ট। তোমার মাটির জন্য নিশ্চয়ই ৩-৪ জন লোক আছে, কিন্তু এই বাচ্চাটির জন্যে কেউ নেই। শারমিন কিছু বলল না। রফিক বলল, রাগ করলে নাকি? না, রাগ করিনি। তুমি বসো, চা নিয়ে আসছি। দুধ চা না লেবু চা? আদা চা। গলা খুসখুস করছে। রফিক ভেবেছিল মিনিট 10 গল্প সল্প করে চলে যাবে, কিন্তু সে রাত 8টা পর্যন্ত থাকলো। এর মধ্যে যে কবারই সে উঠতে চেয়েছে, শারমিন বলেছে, আহ বসো না, এত ব্যস্ত কেন? রাত হয়ে যাচ্ছে, অনেক দূর যাব। যাবার ব্যবস্থা আমি করব। আজ আমার সঙ্গে ভাত খাবে। সে কি? কেন? কেন আবার কি? খেতে বলেছি তাই খাবে। তোমাদের রান্না কি? জানি না কি। তোমাদের কখন কি রান্না হয় তোমরা জানো না? শারমিন কিছু বলল না। খাও কিসে? রূপোর থালাবাটিতে? বকবক করবে না, খেতে বসলেই টের পাবে কিসে খাই। খাওয়াটা হবে কখন? একটু দেরি হবে। বাবুর্চিকে নতুন একটা আইটেম রান্না করতে বলেছি। আইটেমটা কি? খেতে বসলেই টের পাবে। এখন আমার সঙ্গে এসো, মার্টিকে খাওয়ানো হবে। আসতেই হবে? হ্যাঁ, আসতেই হবে। রহমান সাহেব ফিরলেন রাত 10টায়। শারমিন একটি ছেলের সঙ্গে ডিনার খাচ্ছে এবং কিছুক্ষণ পরপর শব্দ করে হেসে উঠছে। এই দৃশ্যটি তিনি অবাক হয়ে দেখলেন। শারমিন বাবাকে দেখতে পায়নি। রহমান সাহেব নিঃশব্দে দোতলায় উঠে গেলেন। তার কপালে সূক্ষ্ম কিছু ভাঁজ পড়ল।